বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। করোনা ভাইরাস টিকা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা অনেকখানি পিছিয়ে পড়ছেন। লেবাননে আটকে পড়া 400-এর বেশি বাংলাদেশি শ্রমিক আজ দেশে ফিরেছেন। শুনবেন তাদের অবস্থা সম্পর্কে। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করছে সরকার, কিন্তু স্বাধীনতার 50 বছর পরেও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে কেন এত বিতর্ক? আমরা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি যাই, তখন এত মুক্তিযোদ্ধা দেখি নাই। আমাদের গ্রামে একটা বাড়িতে একজন কি দুইজন মুক্তিযোদ্ধা ছিল, সেই বাড়িতে 11 জনকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এই সব কিছু নিয়েই বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা বলছিলাম যে বাংলাদেশে করোনা ভাইরাস টিকার নিবন্ধনে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক কম বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এ পর্যন্ত প্রায় 29.5 লাখ নিবন্ধনকারীর মধ্যে নারীর সংখ্যা 11 লাখের কিছু বেশি। কর্মকর্তারা জানাচ্ছেন, নিবন্ধন করেছেন যেসব নারী, তাদেরও একটা বড় অংশ টিকা নিতে এগিয়ে আসছেন না। টিকা নেওয়ার ক্ষেত্রে নারীরা কেন পিছিয়ে পড়ছেন জানার চেষ্টা করেছেন সংবাদদাতা কাদির কল্লোল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা যাচ্ছে টিকার নিবন্ধনে পুরুষদের সংখ্যা 60%-এর বেশি, কিন্তু সেখানে নারীর সংখ্যা 40%-এরও কম। ঢাকার মিরপুর এলাকা থেকে একজন গৃহিণী তাসমিন আহমেদ পপির বয়স প্রায় 50 বছর, কিন্তু তিনি টিকা নিতে রাজি নন। তিনি বলেছেন, টিকার উপরই তিনি আস্থা আনতে পারছেন না। আমি যথেষ্ট পরিমাণে সচেতনতার সাথে বের হয়ে মাস্ক, স্যানিটাইজ এগুলা করি, বাট আমার টিকার উপরেই ভরসা নাই। তবে যেসব নারী নিবন্ধন করেছেন তাদের বেশিরভাগই ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে বসবাস করেন। এর বাইরে অনেক জেলা শহর এবং উপজেলা শহরগুলোতে নারীদের নিবন্ধনের সংখ্যা অনেক কম। উত্তরের একটি জেলা বগুড়ার সারিয়াকান্দির স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সেই উপজেলায় 8,600 জনকে টিকা দেওয়ার টার্গেট দেওয়া হয়েছে। সেখানে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 1300 জনের কিছু বেশি। এই নিবন্ধনকারীদের 4 ভাগের 1 ভাগ নারী। সারিয়াকান্দি উপজেলার কনিবাড়ি ইউনিয়নের একজন কাউন্সিলর মালেকা বেগম তাঁর এলাকায় নারীদের আগ্রহী না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন, কারণ হচ্ছে যে পুরুষেরা, মেয়েরা বলে যে পুরুষেরাই নিয়ে আসুক টিকা, আমরা নিব না, আমরা ঘর থেকে বের হব না, আমরা কোথাও যাব না, আমরা টিকাও নিব না। ঝামেলা, রেজিস্ট্রেশন করা ঝামেলা, আর ওই যে কম্পিউটারে অনেক করে, এই জন্য করে মেয়েরা নিবে না। অনেক বুঝাইলেও শুনে না যে এই রোগ থেকে মুক্ত হবা তোমরা টিকা নেও। কয় না, আমরা মরে যাই, এবি যাবো। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সংক্রামক রোগ কর্মসূচির ডাক্তার মাহফুজা রিফাত বলেছেন, নারীদের টিকা দেওয়ার আগ্রহ কম হওয়ার কারণগুলো চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মাত্র তো শুরু হয়েছে টিকাদান প্রক্রিয়াটা, এইটা একটা ব্যাপার। তো বাংলাদেশের প্রেক্ষিতে এটা তো খুব অস্বাভাবিক না। আর যেহেতু একটু পুরো বয়স্কদেরকে আমরা নিয়ে এসেছি, এটা তো স্বাভাবিক যে মেয়েরা আমাদের একটু কমই এগিয়ে আসে পরে। আরেকটা হতে পারে যে নিবন্ধন প্রক্রিয়াটার সাথে মেয়েরা অনেক বেশি ওরিয়েন্টেড কিনা, সেটাও একটা বোধহয় দেখা দরকার। কারণ এনআইডি দিয়ে করা, এটা খুব সহজ একটা জিনিস হয়েছে যদিও আমাদের জন্য, যারা ঢাকা বা আরবানের মানুষের জন্য, কিন্তু আমি যদি এর বাইরে চিন্তা করি, হয়তো নিবন্ধন প্রক্রিয়াটাতে মহিলাদের অংশগ্রহণের জন্য একটু সহজতর কিছু করা যায় কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। এদিকে যে নারীরা নিবন্ধন করছেন তাদের মধ্যেও অনেকে টিকা নিচ্ছেন না, এমন তথ্য পাওয়া যাচ্ছে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকেই। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার MIS এর পরিচালক মিজানুর রহমান বলেছেন, নারীদের মধ্যেও আগ্রহ এখন বাড়ছে বলে তারা মনে করছেন। এখন কিন্তু দেখেন আপনি, মেয়েরা ব্যাপক হারে এগিয়ে আসতেছে, সেটা আমরা বুঝতে পারতেছি টিকা দেওয়ার সংখ্যা দেখে। যেমন গতকালের রিপোর্টটা আপনি দেখেন মেয়েদের সংখ্যা কিন্তু এর আগে থেকে অনেক বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমও বলেছেন, নারীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে ঢাকা সহ বড় শহরগুলো ছাড়া অন্যান্য জেলা বা উপজেলা পর্যায়ে নারীদের আগ্রহী করার জন্য প্রয়োজনে তারা বিভিন্ন পদক্ষেপও নিতে পারেন। কাদির কল্লোলের প্রতিবেদন। লেবানন থেকে আজ 419 জন প্রবাসী শ্রমিক বাংলাদেশে ফেরত এসেছেন। গত কয়েক বছর ধরে লেবাননের আর্থসামাজিক পরিস্থিতি এবং সর্বশেষ করোনা ভাইরাস মহামারীর ফলে সেখানে অবস্থান করা বাংলাদেশি শ্রমিকদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।
যারা ফেরত এসছেন তারা বলছেন এখনও হাজার হাজার বাংলাদেশি শ্রমিক ফেরত আসার জন্য লেবাননে অপেক্ষা করছেন। তাদের সম্পর্কে খোঁজ খবর করছিলেন সংবাদদাতা ফারহানা পারভিন। শুনুন তার এই প্রতিবেদন। নরসিংদীর সাথী আক্তার লেবাননের বৈরুতে থাকতেন 12 বছর ধরে। আজ যে বিমানটি 400-র বেশি যাত্রী নিয়ে বৈরুত থেকে বাংলাদেশে এসেছে, সাথী আক্তার তাদের মধ্যে একজন। তিনি লেবাননের রাজধানী বৈরুতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন, ঘণ্টা হিসেবে কখনো কখনো শপিং মলে কাজ করতেন। তিনি বলছিলেন ঠিক কী পরিস্থিতিতে তাকে লেবানন থেকে ফেরত আসতে হয়েছে। ওইখানে একই প্রবলেম, করোনা ভাইরাস, দ্বিতীয় প্রবলেম লকডাউন, কারফিউ জারি করছে, রাস্তাঘাটে বের হওয়া যায় না। তৃতীয় প্রবলেম তো ডলারই নেই, ওই দেশে টাকার মূল্য একদমই না। এটা মনে করেন পাতা বললেও চলেন। মানে এখন যে কাজ করি আমরা, এই কাজ দিয়ে আমাদের পেটই চলে না, আর করোনা ভাইরাসের জন্য কাজই করতে পারি না। তো আমি এই বাংলাদেশের সরকার থেকে কোনো রকম হেল্প পাইনি, না ওই দেশে না এই দেশে কোনো রকমের আমরা হেল্প পাইনি। তিনি বলছিলেন এক পর্যায়ে দেশে ফেরার জন্য আন্দোলন করেন। পরে লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের কাছ থেকে জনপ্রতি $400 নিয়ে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে। সাথী আক্তার প্রশ্ন করেন, তারা জানেন সরকার থেকে তাদের আনা হচ্ছে, কিন্তু এই $400 কেন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে? আমরা শুনছি সরকার থেকে নাকি বিমান গেছে আমাদের জন্য। তাহলে প্রশ্নটা ওই জায়গায় সরকার থেকে যদি দেওয়া হয়, তাহলে $400 বর্তমানে আমাদের জন্য অনেক কিছু ছিল। লেবাননে $400 মনে করেন 2 লাখ টাকার মতো দাম ছিল। আমরা ওই $400 আমাদের কাছ থেকে এম্বাসি নিছে, নেওয়ার পরে অনেক পরিশ্রমের পরে এম্বাসি আমাদেরকে বাংলাদেশে আমাদের ফ্লাইট দিচ্ছে। আমার প্রশ্নটা ওই জায়গায় সরকার থেকে প্লেন গেলে সরকারের সাহায্য করতো, আমাদের কাছ থেকে লেবাননে কেন টাকা নেওয়া হয়েছে? লেবাননে গত কয়েক বছর ধরে অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দেশটির মুদ্রা লিরার মান কমে যেতে শুরু করেছে। এর মধ্যে করোনা ভাইরাস মহামারী দেশটির অবস্থা আরও নাজুক করে ফেলে। বাংলাদেশে কত শ্রমিক লেবাননে রয়েছে তার সঠিক হিসেব পাওয়া যায় না। তবে এই পরিস্থিতির কারণে 1.5 লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন বলে বেসরকারি সংগঠনগুলো জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মুসা মিয়ার ভাই সোহেল মিয়া লেবাননে রয়েছেন। তিনি বলছিলেন তার ভাই সেখানে অনেক খারাপ অবস্থায় রয়েছেন, কিন্তু টাকার অভাবে দেশে ফিরতে পারছেন না। সমস্যা ডলারের সমস্যা, ধরেন না কোন টাকা কিনতে গেলে ডলার ছাড়া কিনুন যায় না, কাজ করলে ঠিক মতো টাকা পাওয়া যায় না, ডলার ঠিক নাই, সব দিকে চলাফেরা কষ্ট। কোনো মতে সাগরে মাছ মুছ ধইরা কোনো মতে আসছি, তো চলতেছি কোনো মতে। তো সরকারের ইয়া না করলে, ডলার ঠিক না করলে তারা পরিস্থিতি খারাপ কষ্টে চলাফেরা কইতাছে আর দেশ আবার বলবে। লেবানন থেকে যারা দেশে ফিরে আসছে তাদের ব্যাপারে সরকার কী পরিকল্পনা করছে সেটা জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা জানান, লেবানন থেকে যারা আসছে তাদের ব্যাপারে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাংলাদেশ সরকার প্রবাসী শ্রমিক যারা দেশে ফিরে আসছেন তাদের জন্য ঋণ সুবিধার কথা বলছে। কিভাবে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে সে সম্পর্কে আজ বাংলাদেশ সরকার দেশের দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে। ফারহানা পারভিন। এবার আমাদের আগামীকাল ফোন-ইনের বিষয়টি আপনাদের জানিয়ে রাখছি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে বাংলার পাশাপাশি অন্য কোনো ভাষা শেখা কতটা জরুরি, এ বিষয়ে আপনার কি মত? এ নিয়েই হবে শনিবার বিবিসি বাংলার ফোন-ইন। এতে যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ও ফোন নম্বর জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মানসী বড়ুয়ার কাছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালায় আমূল পরিবর্তন ঘটিয়ে যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তিতে আবার যোগদান করেছে। দায়িত্ব গ্রহণের সাথে সাথে প্রেসিডেন্ট বাইডেন এই চুক্তিতে ফিরে আসার কথা জানিয়েছিলেন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিকগুলো মোকাবেলার জন্য বিশ্বব্যাপী এই পরিকল্পনায় প্রায় 200টি দেশ যোগ দিয়েছে। দারিদ্র্য বিরোধী আন্দোলনকারীদের একটি জোটের গবেষণা বলছে, ধনী দেশগুলো যারা কোভিড-19 ভ্যাকসিন গবেষণার বেশিরভাগ অর্থ দিয়েছিল তারা নিজেদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি টিকা কিনে রেখেছে। দ্য ওয়ান ক্যাম্পেইনের গবেষণায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই 300 কোটি ডোজেরও বেশি কোভিড-19 টিকা মজুত করেছে। তাদের জনগণের জন্য প্রয়োজনীয় 2টি ডোজের চাহিদার চেয়ে এটি 1/3 বেশি। 100টিরও বেশি দেশে টিকাদান এখনো শুরুই হয়নি। মিয়ানমারে বিক্ষোভ দেখানোর সময় গত সপ্তাহে মাথায় গুলিবিদ্ধ এক নারী আজ মারা গেছে। 22 বছর বয়সী মিয়া থুয়ে থুয়ে খাই এতদিন লাইফ সাপোর্টে ছিলেন।
রাজধানী নেপিটোতে একটি বিক্ষোভ সমাবেশ ভেঙে দেওয়ার সময় পুলিশ গুলি চালালে তার মাথায় আঘাত লাগে। 1 ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে মিয়া থুয়ে থুয়ে খাই প্রথম ব্যক্তি যিনি প্রাণ হারালেন। চীন ভারত সীমান্তে গত জুনে দুই দেশের সৈন্যদের মধ্যে লড়াইয়ে 4 জন চীনা সৈন্যের প্রাণহানির কথা বেইজিং সরকার এই প্রথমবারের মতো স্বীকার করেছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে এরা সীমান্ত অতিক্রমকারী বিদেশি সৈন্যদের সাথে লড়াই করে প্রাণ হারায় এবং এদের মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। ওই লড়াইয়ে 20 জন সৈন্যের মৃত্যুর কথা ভারত স্বীকার করেছে। মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণের পর নাসার একটি মহাকাশযান সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজতে শুরু করেছে। পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহের যে গহ্বরে নেমেছে সেখান থেকে ছবি পাঠাতে শুরু করেছে। মহাকাশযানটি আগামী 2 বছর ধরে মঙ্গলের পাথর খুঁড়ে দেখবে সেখানে কোনো অণুজীবের অস্তিত্ব রয়েছে কিনা। মানসী বড়ুয়া। ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনা সংক্রমণ হঠাৎ করে বহুলাংশে বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি জেলায় লকডাউনের মতো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত বিদর্ভ অঞ্চলের জেলাগুলি থেকেই গত 1 সপ্তাহ ধরে ব্যাপক হারে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরেও মাস্ক ব্যবহার নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে সেখানকার কর্পোরেশন। বিস্তারিত অমিতাভ ভট্টশালীর কাছে। প্রায় 75 দিন একটানা কোভিড সংক্রমিতের সংখ্যা কমছিল মহারাষ্ট্রে, কিন্তু গত রবিবার হঠাৎই এক লাফে 4000-এর কিছু বেশি মানুষের সংক্রমণ ধরা পড়ে নতুন করে। তারপর থেকে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বুধবার 4700 আর বৃহস্পতিবার তা 5000 ছাড়িয়ে যায়। যে বিদর্ভ অঞ্চলে সবথেকে বেশি সংখ্যায় কোভিড আক্রান্ত পাওয়া গেছে সেখানকার 2টি জেলা অমরাবতী এবং ইয়াভাতমালে লকডাউনের মতো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইয়াভাতমালে সব স্কুল কলেজ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অমরাবতীর জেলা শাসক শৈলেশ নাভাল জানিয়েছেন সপ্তাহান্তে লকডাউন থাকবে পুরো জেলায়। आता हे लॉकडाऊन फक्त 1 दिवस पुरतं, शनिवारी 8 पासून रविवारी पूर्ण दिवस। মিস্টার নাভাল বলছিলেন ক্রমবর্ধমান কোভিড সংক্রমিতের সংখ্যার কারণে শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গোটা জেলায় লকডাউন থাকবে। সবাইকে লকডাউন কঠোরভাবে মেনে চলতে বলা হচ্ছে, জানাচ্ছিলেন অমরাবতীর জেলা শাসক। ওই জেলায় একটি করোনা পরীক্ষা কেন্দ্রে প্রায় 700 জনের মধ্যে 350 জনেরই কোভিড ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। কর্মকর্তারা বলছেন নাগপুর থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত বিস্তৃত এলাকাতেই সংক্রমণ বেশি ছড়াচ্ছে। মুম্বাই আর নাগপুর শহরের কর্পোরেশন দুটি কড়া ব্যবস্থা নিয়েছে মানুষকে বিধিনিষেধ মেনে চলতে বাধ্য করার জন্য। যে আবাসিক ভবনে 5 জন করোনা রোগী পাওয়া যাবে সেই বাড়িটি সিল করে দেওয়া হবে। যারা হোম কোয়ারেন্টিনে থাকবেন তাদের হাতে স্ট্যাম্প মেরে দেওয়া হবে যাতে সহজেই চিহ্নিত করা যায়। মাস্ক না পরলেই ফাইন করার জন্য কয়েকশো শিক্ষককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মুম্বাইয়ের লোকাল ট্রেনে নজরদারি চালাবেন এরা। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলছিলেন, उनको बताने वाले कि मास्क लगाओ, सोशल डिस्टेंस यूज करो, नहीं तो मुंबई के लोग। মিস পেডনেকারের কথায় সবাইকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, না হলে মুম্বাই এবং মহারাষ্ট্রের বাসিন্দারাই ঠিক করুন যে আবারও কড়া লকডাউনের মধ্যে পড়বেন কিনা, বলছিলেন কিশোরী পেডনেকার। মহারাষ্ট্রেই ভারতের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় কোভিড সংক্রমণ ছড়িয়েছে। এখনও পর্যন্ত 19,87,000 মানুষ সংক্রমিত হয়েছেন এবং সংক্রমণ এখনও রয়েছে 42,000 মানুষের। মৃত্যু হয়েছে 51,669 জনের। কিন্তু ডিসেম্বর থেকে টানা সংক্রমণ কমার পরে হঠাৎ করে কেন বেড়ে গেল তা জানতে চেয়েছিলাম পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর গিরিধর বাবুর কাছে। This is a function of both migration of the virus from one area to another and in search of ডক্টর বাবুর কথায় ভাইরাসটা এক জায়গা থেকে অন্য এলাকায় পৌঁছিয়ে সেখানে মানবদেহে সংক্রমণ ঘটাচ্ছে। এখনও পর্যন্ত কয়েকটা অঞ্চলেই সীমাবদ্ধ রয়েছে সংক্রমণটা, কিন্তু তা সত্ত্বেও সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে, কারণ যে স্ট্রেনটা পাওয়া যাচ্ছে সেখানে সেটা যুক্তরাজ্যের স্ট্রেনটার মতোই খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটাই আশার কথা, এই স্ট্রেনটা খুব দ্রুত ছড়ালেও মানুষের দেহে খুব বড় ধরনের ক্ষতি করতে পারে না, বলছিলেন ডক্টর গিরিধর বাবু। ভারত সরকার বলছে সারা দেশেই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এসে গেলেও 2টি রাজ্য মহারাষ্ট্র আর কেরালা নিয়ে তারা সত্যিই চিন্তিত। অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন, কলকাতা থেকে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশে তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটি বিশেষ ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের সাথে মিলে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি আগামী এপ্রিল মাস থেকেই কাজ শুরু করবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিবিসির ঢাকা স্টুডিও থেকে এখন সরাসরি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা রাকিব হাসনাত। রাকিব, কি লক্ষ্য নিয়ে হুয়াওয়ে এই ঢাকায় এই ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছে?
হুয়াওয়ে যেটি বলছে যে এটি তাদের বৈশ্বিক একটি উদ্যোগের একটি অংশ। তারা সারা বিশ্ব জুড়ে 900-র মতো এ ধরনের একাডেমি করতে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। বাংলাদেশে বুয়েটকে দিয়ে তারা এটি শুরু করতে যাচ্ছে এবং বুয়েটের সাথে আমি কথা বলছি। হুয়াওয়ে এবং বুয়েট প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন যে এটি হবে মূলত একটি বিশেষ ট্রেনিং সেন্টার, যার সাথে সংযুক্ত থাকবেন সারা বিশ্বের 1200-রও বেশি প্রশিক্ষক। এবং দুপক্ষের মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী বুয়েট ওই একাডেমির জন্য জায়গা দেবে, আর হুয়াওয়ে ল্যাবরেটরি তৈরি করে প্রযুক্তিগত সহায়তা দিয়ে অন্য যে একাডেমিগুলো হবে তার সাথে যোগসূত্র তৈরি করবে। বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার তিনি বলছেন যে বুয়েটের শিক্ষার্থীরা এই একাডেমির মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এই হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির সার্টিফিকেট পাবেন। মূলত এটি বাংলাদেশ সামনে যে 5G প্রযুক্তিতে পদার্পণ করতে যাচ্ছে এবং সেখানে তারা মনে করছেন যে দক্ষ জনশক্তির ঘাটতি আছে এবং সেটিকে সামনে রেখেই তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন, যাতে করে বাংলাদেশ এই পঞ্চম প্রজন্মের প্রযুক্তি যখন আসবে বাংলাদেশে তখন যাতে যোগ্য দক্ষ প্রয়োজনীয় জনশক্তি তারা বাংলাদেশের আইসিটি খাত পায়, সেটি তাদের আসলে মূল লক্ষ্য। সে কারণেই এই একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ তারা নিয়েছে। মাসুদ, তো এই যে ধরনের যে একাডেমি, এই একাডেমিতে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষার্থীদের বা বুয়েটের ছাত্রছাত্রীদের? হুয়াওয়ে বলছে যে এই একাডেমি দুটি বিষয়কে সামনে রেখে কাজ করবে। এর একটি হলো যে আইসিটি খাতের চাহিদা পূরণে ট্রেনিং এবং লার্নিং সলিউশন, আর পাশাপাশি আইসিটি খাতের জন্য ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরি করা। অর্থাৎ এখানে যে সমস্যাগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে সমাধানের জন্য যোগ্য জনশক্তি আসলে তৈরি করা, মেধা বের করে নিয়ে আসা। এবং 19টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর 83টি কোর্স থাকবে, যেগুলোর কোর্স এবং সার্টিফিকেশন করবে এই একাডেমি, অর্থাৎ হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি। এবং 3টি গ্রেডের সার্টিফিকেট দেওয়া হবে, অ্যাসোসিয়েট, প্রফেশনাল এবং এক্সপার্ট হিসাবে। এবং প্রতি বছর 250 জনের মতো শিক্ষার্থী এই কর্মসূচিতে প্রাথমিকভাবে অংশ নেবে। তবে বুয়েটের উপাচার্য বলছেন যে শুরুর দিকে আসলে এই শিক্ষার্থী হিসাবে শিক্ষকরাই থাকবেন, প্রথমে তারা শিখবেন এবং পরে তারা তাদের শিক্ষার্থীদের শেখাবেন। সে কারণে শিক্ষকদেরকে আগে শিক্ষার্থী হিসাবে এখানে ট্রেনিং দেওয়া হবে এবং একই সাথে এই একাডেমিতে যারা ট্রেনিং নেবেন তারা বিশ্বের অন্য যে একাডেমিগুলো করতে যাচ্ছে হুয়াওয়ে, সেখানকার ট্রেনিং, সেমিনার এবং ওপেন ক্লাসে অংশ নিতে পারবে। এবং হুয়াওয়ের আপনারা জানেন যে নিজস্ব কিছু অনলাইন কোর্সও আছে, তারা সেগুলোতেও অংশ নিতে পারবে। এবং সব মিলিয়ে সারা বিশ্বে প্রায় 45,000 শিক্ষার্থী এই 900 একাডেমির মাধ্যমে 1200 প্রশিক্ষক এবং নিজেদের পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে একটি বিরাট চাকরির বাজারও তৈরি হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। রাকিব, আপনি একটু আগে 5G প্রযুক্তির কথা বলছিলেন, তো অভিযোগ রয়েছে যে গ্রাহক পর্যায়ে অন্তত 4G প্রযুক্তির সুফলই বাংলাদেশ এখনও ভালোভাবে পায়নি। তো সেখানে 5G সংক্রান্ত এইসব প্রশিক্ষণ কি হচ্ছে হুয়াওয়ে লাভের জন্য, নাকি বাংলাদেশও এর থেকে কোনোভাবে উপকৃত হবে? বুয়েটের উপাচার্য কিন্তু বলছেন যে বাংলাদেশের আইসিটি খাতই উপকৃত হবে। এখন 4G আসার পর থেকে যে ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের আইসিটি খাত মোকাবেলা করছে, সেক্ষেত্রে তাদের একটি অভিজ্ঞতা হয়েছে যে কী ধরনের সংকট আছে, কোন ধরনের জনবল প্রয়োজন। এবং বাংলাদেশ সরকার প্রায় 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে 5Gকে কেন্দ্র করে, সামনে এগুলোর নিয়ে কাজ শুরু হতে যাচ্ছে। সে কারণে আরও কী ধরনের সমস্যা সামনে আসবে এবং সেগুলো কিভাবে মোকাবেলা করবে, সেই জন্য তাদের দক্ষ জনশক্তি প্রয়োজন। তো সেই দক্ষ জনশক্তির উপর জন্য তারা শুধু বিদেশের উপর নির্ভর করা না, দেশের মধ্যে একটি সোর্স তৈরি করা। এবং সেই চিন্তা থেকেই হুয়াওয়ে যখন এই প্রস্তাব তাদেরকে দিয়েছে সেটি গ্রহণ করেছে বুয়েট, যাতে করে এই সামনের দিনে 5G আসলে তার সুফল বাংলাদেশের আইসিটি খাত নিতে পারে। কারণ এর মধ্যেই এই 4G আসার পর থেকে বাংলাদেশ আইসিটি খাতে বাংলাদেশ সরকারের দাবি যে বেশ অগ্রসর হয়েছে এবং সামনে সেটি আরও বাড়বে বলে তারা মনে করছেন। অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে বলছিলেন সংবাদদাতা রাকিব হাসনাত। বাংলাদেশের সরকার বলছে যে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যতগুলো তালিকা তৈরি হয়েছে সেগুলোকে যাচাই বাছাই করে আগামী স্বাধীনতা দিবসেই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে। মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে। এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ অন্যতম। সরকার বলছে অনিয়ম ঠেকাতে ইতিমধ্যে প্রায় 10,000-এর মতো ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। কিন্তু স্বাধীনতার 50 বছর পরেও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে কেন এত বিতর্ক, এ নিয়ে শুনুন সৈয়দা আক্তারের বিশেষ প্রতিবেদন। 1971 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ডামি রাইফেল নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন ফরিদা খানম সাকি। নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল গ্রামের বাসিন্দা সাকি মুক্তিযুদ্ধ শুরু হবার পর মে মাসে সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন। তিনি সহ সেই দলে মোট 8 জন নারী সদস্য ছিলেন।
প্রশিক্ষণ শেষে তিনি মোট 3টি সরাসরি যুদ্ধে অংশ নেন। আক্ষেপ করে তিনি বিবিসিকে বলছিলেন, তাদের গ্রামে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সবাই কম বেশি পরস্পরকে চেনেন, অথচ তাদের গ্রাম থেকে মুক্তিযুদ্ধ তালিকায় এখন অন্তর্ভুক্ত হয়েছেন অনেক অমুক্তিযোদ্ধা। আমরা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি যাই, তখন এত মুক্তিযোদ্ধা দেখি নাই। আমাদের গ্রামে একটা বাড়িতে 1জন কি 2জন মুক্তিযোদ্ধা ছিল, সেই বাড়িতে 11 জনকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। মানে এটা সাম্প্রতিক ঘটনা? সাম্প্রতিক ঘটনা না, প্রথমে 2004 সালে এই ঘটনাগুলি। 2004 সালে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বানানো হয়েছে অমুক্তিযোদ্ধাদেরকে। আমরা যদি সিনসিয়ার হই, দেশের প্রতি যদি আমাদের কোনো ইন্টিগ্রিটি থাকে, তাহলে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থাতে এই লিস্টে নাম লেখাতাম না, ভুয়াদেরকে। ফরিদা খানম সাকি বাংলাদেশ মহিলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সম্পাদক। তিনি বিবিসিকে বলেছেন, এখন ওই তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে। 1971 সালে চট্টগ্রাম শহরে মুজিব বাহিনীর একজন কমান্ডার ছিলেন ডা. মাহফুজুর রহমান। তিনি বলছিলেন, 2020 সালের শেষ দিকে চট্টগ্রামে মুজিব বাহিনীর কয়েকজন কমান্ডার মহানগর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বসেছিলেন। সেখানে তারা সেই তালিকার 1/4 মুক্তিযোদ্ধাকে চিনতে পেরেছেন। আমরা এমনি 10-12 জন কমান্ডার বসছিলাম চট্টগ্রাম মহানগরের তালিকা নিয়ে। মহানগর গুলোতে ভুয়া বেশি ঢুকে, গ্রামে কিন্তু ভাবে কম ঢুকতে পারে, কারণ একজন আরেকজনকে চিনে। তো এইখানে 650 জনের ভিতর আমরা সব মিলে বোধহয় 150 জনকে চিনছি, আর বাকিরা কিন্তু আমাদের চিনার বাইরে মুক্তিযোদ্ধা থাকতে পারে, কারণ আমি তো সবাইকে চিনবো এমন কোনো কথা নাই। কিন্তু তাহলে খুব সহজেই চিহ্নিত করা যায় যে একটু দাবি করলে কোনো কমান্ড, তো সে তো যে কোনো একটা কমান্ডে যুদ্ধ করতে হবে। এখানে যে গ্রুপগুলো আছে 23-24টা, তাকে এই কোনো না কোনো গ্রুপের সদস্য হতে হবে। মিস্টার রহমান বলেছেন, এ বিষয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি লেখা হয়েছে, কিন্তু যাচাই করা হবে এমন আশ্বাসের বাইরে ফলাফল তেমন পাওয়া যায়নি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এই মুহূর্তে সরকারি ভাতা ভোগ করছেন এমন মুক্তিযোদ্ধার সংখ্যা 2,05,206 জন। এর মধ্যে 1,79,774 জন মুক্তিযোদ্ধাকে মন্ত্রণালয়ের MIS নামে সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ভাতা পাঠানো হচ্ছে। 15ই ফেব্রুয়ারি এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, তালিকার বাকি মুক্তিযোদ্ধাদের তথ্য তাদের জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে সংযোজনের কাজ চলছে। কিন্তু বাংলাদেশে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে। মুক্তিযোদ্ধার তালিকায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে এমন অভিযোগ সরকার নিজেও স্বীকার করে। কিন্তু বাংলাদেশে ভুয়া বা অমুক্তিযোদ্ধার সংখ্যা ঠিক কত, সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। গবেষকেরা মনে করেন, মুক্তিযোদ্ধা তালিকায় অনিয়ম এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের যে অভিযোগ রয়েছে, তার পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ রয়েছে। গবেষক আফসান চৌধুরী মনে করেন, মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক হওয়ার পেছনে রাজনীতির সাথে সাথে কিছু কাঠামোগত সমস্যাও রয়েছে। কারণ হচ্ছে যে আমাদের যুদ্ধের চরিত্রটা কিছুটা ছিল ইনফর্মাল। সেই ইনফর্মাল যুদ্ধের যে সমস্যা, সেটা হয় যে রেকর্ডটা বড় বিষয় থাকে না। এখন মুক্তিযুদ্ধে কত লোক গিয়ে অংশগ্রহণ করেছে সেটা কেউ হিসেব করে বলতে পারবে না। এমনকি ক্যাম্পে গিয়ে কতজন ছিল সেটা কিছুটা বলতে পারবে, কিন্তু সবটা বলতে পারবে না। কিন্তু যেই সমস্যাটা আমাদের তৈরি হয়েছে, যে স্বাধীনতার পরে আমার মনে আছে যে মুক্তিযোদ্ধা সনদ, সার্টিফিকেট এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা মানুষের ছিল না। ওই সময় সার্টিফিকেট থাকতো লোকের, ওই সময় ভাতা টাতাও ছিল না। কিন্তু জিয়াউর রহমান আসার পরে গোটা জিনিসটাকে আবার পুনর্বিন্যাস করা শুরু হলো। কেন হলো? তার জিয়াউর রহমান তার ওই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বলে একটা জিনিস প্রতিষ্ঠা করলো, তার নিজেদের লোকরা এলেন, তারা সিদ্ধান্ত নেবে, এই রাজনীতিকরণটা শুরু। মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতিকরণের শুরু 77 সালের পরে শুরু হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ প্রথম নেওয়া হয় 1984 সালে। বাংলাদেশে এ পর্যন্ত মোট 6 বার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে, আর মুক্তিযোদ্ধার সংজ্ঞাও নির্ধারণ করা হয়েছে অনেকবার। 1972 সালে জারি করা আদেশে বলা হয়েছিল, মুক্তিযোদ্ধা এমন একজন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধে নিয়োজিত যে কোনো সংগঠিত দলের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। সেই হিসেবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী স্বাক্ষরযুক্ত সনদ যাদের কাছে ছিল, তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এমন মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিতে শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়, চিকিৎসক, লেখক, সাংবাদিক এবং দেশে বা বিদেশে বিভিন্নভাবে অবদান রাখা ব্যক্তিরাও। তালিকায় মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সের সীমাও কয়েকবার নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ এখন সরকারের নির্ধারিত বয়স হচ্ছে 1971 সালে একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স 11.5 বছর থাকতে হবে। বয়স নিয়েও বিভিন্ন সময় অনিয়মের অভিযোগ শোনা গেছে। কিন্তু মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ কেন ওঠে?
বিশ্লেষকেরা মনে করেন এর পেছনে মূলত রাজনৈতিক এবং আর্থিক সুযোগ সুবিধার ভাগিদার হওয়াটাই প্রধান কারণ, যেমনটি বলছিলেন রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন। বাংলাদেশের রাজনীতি অতি গুরুত্বপূর্ণ ছিল ধর্ম, জাতীয়তাবাদ, এখন হলো আসলে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের কেন্দ্র করে রাজনীতি। এর আগেও দেখা গিয়েছে যে মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধার ক্ষেত্রে বিভিন্ন সরকার তাদের মতো করে ব্যবস্থা নিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে আর্থিক সুবিধা এবং এর পাশাপাশি যে সরকারি চাকরি বিভিন্ন জায়গা মুক্তিযোদ্ধাদের যে ছেলেমেয়েরা এবং পরবর্তী নাতি নাতনিদের কোটা সহ যে বিষয়গুলো এসেছে সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় মুক্তিযোদ্ধার সংখ্যা এবং মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে সেটিও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেক্ষেত্রে রাজনীতি প্রাধান্য পেয়েছে এবং এই সুযোগ সুবিধা এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রচলন থাকার কারণেও কিন্তু প্রতি সরকারের সময়ে এই মুক্তিযোদ্ধার তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। বাংলাদেশে সরকারি চাকরিতে 2018 সাল পর্যন্ত 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল। পরে কোটা সংস্কার আন্দোলনের পর সব ধরনের চাকরি থেকে কোটা তুলে দেওয়া হয়। এই মুহূর্তে একজন মুক্তিযোদ্ধা প্রতি মাসে 12,000 টাকা সম্মানী পান। এর মধ্যে চলতি সপ্তাহেই অর্থাৎ 15ই ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার পরিমাণ 20,000 টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও 5% কোটা সংরক্ষিত রয়েছে। সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে সব রকম স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ও আসন পাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি করোনা ভাইরাস ঠেকাতে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও মুক্তিযোদ্ধারা অগ্রাধিকার তালিকায় রয়েছেন। এর বাইরে 2009 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরির বয়স সীমা প্রথমে 2 বছর এবং পরে আরও 1 বছর বাড়ানো হয়। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে অনিয়ম সে সময় বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। অনেকে সে সময় কৌশলে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন, যার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন সাবেক সচিবও ছিলেন, যিনি পরে সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় পদত্যাগ করেছিলেন। মুক্তিযোদ্ধার তালিকায় এ ধরনের অনিয়মের জন্য স্থানীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজে ঢিলেঢালা ভাব এবং দুর্নীতিকে দায়ী করেন মুক্তিযোদ্ধারা। এখন মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে অনিয়মের এসব অভিযোগ স্বীকার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বিবিসিকে বলেছেন, এসব অনিয়মের ব্যাপারে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 10,000-এর মতো ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। সর্বশেষ জানুয়ারির 10 তারিখে মোট 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। অনেকে হয়তো মুক্তিযুদ্ধের সঙ্গে অনুসারে মুক্তিযোদ্ধা নন, অনেকে এরকম সপক্ষের শক্তিও হয়তো অনেকে বা অনেকে প্রতারণার আশ্রয় নিয়ে বিরোধী ছিল, এগুলো কিছু ঢুকে ছিল যেগুলো আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি যাচাই বাছাইয়ের মাধ্যমে সেগুলো বাদ দেওয়া হয়েছে। 600 উপজেলায় যাচাই বাছাই হয়েছে, তারপর আবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে যাচাই বাছাই হয়েছে, তারপর সেগুলো বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নিশ্চিত হয়েছি আমরা যাতে কোনো লোক কোনোভাবেই প্রকৃত মুক্তিযোদ্ধার কোনো মতে বাদ না যায়। একই সাথে আমরা চেষ্টা করেছি কিন্তু মুক্তিযোদ্ধা না করে বা প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে তালিকাভুক্ত হয়ে যেন তালিকাকে প্রশ্নবিদ্ধ না করে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ বাতিল হবার পর এ পর্যন্ত কারো বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়ার উদাহরণ নেই বাংলাদেশে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মিস্টার হক বলেছেন, এখন মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। এর আগে মুক্তিযোদ্ধাদের যে ভিন্ন ভিন্ন তালিকা ছিল, অর্থাৎ সামরিক ও বেসামরিক তালিকা, ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার তালিকা এবং মুক্তিযোদ্ধা সংসদ প্রণীত মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা সকলের নাম এখানে অন্তর্ভুক্ত করা হবে। 26শে মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সরকার। তার আগে এ মাসেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। সৈয়দা আক্তারের প্রতিবেদন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নীতিমালায় আমূল পরিবর্তন ঘটিয়ে যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে আবার ফিরে এসেছে। করোনা ভাইরাস টিকা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা অনেকখানি পিছিয়ে পড়েছেন। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।